বর্ধমান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে যাত্রা শুরু আসামের গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আজ আমার গন্তব্য হলো মা কামাখ্যা মন্দির। সেই সঙ্গে তোমাদের দেখাবো ব্রহ্মপুত্র নদীর ওপর পিকক আইল্যান্ডে অবস্থিত উমানন্দ মন্দির। কথিত আছে, মা কামাখ্যা মন্দির দর্শন করার পর যদি উমানন্দ মন্দির দর্শন করা না হয় তাহলে সম্পূর্ণ পূর্ণ প্রাপ্তি হয় না। তাই আজকে তোমাদের দেখাবো মা কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির, আর তার সঙ্গে জানাবো এই দুই মন্দিরের কিছু কথা। সারা রাত ট্রেন জার্নি করে সকালে ঘুম ভাঙার পর ট্রেনের জানলা দিয়ে দুপাশের বয়ে যাওয়া সারিবদ্ধ চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কিভাবে যে যাত্রাপথের দীর্ঘ সময় পার হয়ে গেল বুঝতেও পারলাম না। আগের দিন বৈকাল 5:15 বর্ধমান স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরেছিলাম। সারা রাত ট্রেনেই সফর কাটলো। এখন সকাল 10:20 আমি এসে পৌঁছালাম আসামের গুয়াহাটি রেল স্টেশনে। গুয়াহাটি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটি ছোট্ট মিনিবাস ধরে নিলাম। তারপর এই মিনিবাসে করেই পৌঁছে গেলাম পল্টন বাজারের কাছে উলুবাড়িতে একটি হোটেলে। তারপর ঝটপট করে হোটেলের রুমে চেক ইন করে লাগেজপত্র রেখেই আবার বাসে করে বেরিয়ে পড়লাম মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। পল্টন বাজার থেকে এখানে আসতে বাসে সময় লাগলো 25 মিনিট মতো। এরপর সাবধানে রাস্তা পার হয়েই চলে এলাম মা কামাখ্যা মন্দিরের গেটের কাছে। এই গেটের কাছ থেকেই বহু ছোট গাড়ি বা বহু অটো রয়েছে যারা নীলাচল পর্বতের একদম টপে নিয়ে যাবে মা কামাখ্যা মন্দিরে। এখান থেকে উপরে যাওয়ার জন্য কত পয়সা লাগে ভাড়া? 20 টাকা। 20 টাকা এখান থেকে ভাড়া হলো 30 টাকা। আমরা মানে উপরে যাইছি যখন শেয়ারিং অটো করে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে চলে এলাম মা কামাখ্যা মন্দিরের সামনে। মন্দিরের সামনে রাস্তার দুই ধারে দেখা মিলল অনেক সাধু, তান্ত্রিক ও পান্ডাদের। এছাড়াও মন্দির দর্শন করতে আসা বা পুজো দিতে আসা অসংখ্য ভক্তের। মন্দিরের সামনে এই দোকানঘরটিতেই নিজের জুতো বা চটি বিনামূল্যে রেখে দিলাম। বিনিময়ে আমাকে একটা টোকেন দিল। জুতো ফেরত নেওয়ার সময় এই টোকেন দেখিয়ে জুতো সংগ্রহ করে নিতে হবে। তারপর পায়ে পায়ে ধীরে ধীরে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের দিকে যতই এগোচ্ছি ততই রাস্তার দুধারে পূজা সামগ্রী বিক্রির দোকানের সংখ্যাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মা কামাখ্যার এই মন্দির দেশে ও বিদেশে সমানভাবে জনপ্রিয়, যার কারণে হাজারে হাজারে দর্শনার্থী প্রতিদিন এখানে উপস্থিত হন এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। মূল মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি বিভিন্ন ধরনের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এই হলো কামাখ্যা মায়ের মূল মন্দির। ব্রিটিশ উপনিবেশিক শাসনের আগে মা কামাখ্যা মন্দির সম্পর্কে খুব কম লোকই জানত। তবে 19 শতকে ঔপনিবেশিক শাসনের সময় এই মন্দির বাঙালি শাক্ত হিন্দুদের জন্য একটি উল্লেখযোগ্য তীর্থস্থান হয়ে ওঠে। কামাখ্যা মায়ের এই মন্দির 8ম ও 9ম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় এবং তারপর থেকে বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে। ভারতের প্রাচীনতম এবং সব থেকে সম্মানিত স্থানগুলির মধ্যে একটি, যা তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে মানা হয়। মা কামাখ্যা মন্দিরের মূল মন্দির ছাড়াও এই স্থানে আরো 10টি মন্দির রয়েছে। কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার পুজো দিতে গেলে ভোর 5টা থেকেই লাইন শুরু হয়ে যায়। মন্দির খোলার সময় হলো সকাল 6টা। তবে এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে, তার মূল্য হলো 500 টাকা। মন্দির খোলা থাকার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত
তারপর 1.5 ঘন্টা বন্ধ থাকার পর আবার 2:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে আসার ভালো সময় হলো শীতকাল। গরমকালে প্রচন্ড গরমে এইখানে না আসাই ভালো। এই কামাখ্যা মন্দিরের সব থেকে জনপ্রিয় উৎসব হলো আম্বুবাচী মেলা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন, আর সেই সময়টিতেই আম্বুবাচী পালন করা হয়। এই আম্বুবাচীকে কেন্দ্র করে কামাখ্যা মন্দিরে বিরাট মেলারও আয়োজন করা হয়। আম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন মা কামাখ্যার মন্দির বন্ধ থাকে। মন্দিরের দেবী দর্শনও ওই 3 দিন বন্ধ থাকে। চতুর্থ দিনে দেবীর স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পর দেবী দর্শনের অনুমতি মেলে। অম্বুবাচীর শেষ দিনে আগত ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস যে এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয়। এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে বেলা 12টা বাজার আগেই উপস্থিত হওয়া ভালো। এই হলো ভোগ প্রসাদ গ্রহণ কক্ষ। গেটের সামনে কুপন সংগ্রহ করে ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। এইখানে কুপনটি জমা দিয়ে হাতে একটি পাত্র নিয়ে এগিয়ে চললাম প্রসাদের দিকে। প্রসাদ হিসেবে পেলাম খিচুড়ি, একটি মিষ্টি, পায়েস, পাঁপড় এবং আলুর একটি তরকারি। প্রসাদ গ্রহণ পর্ব শেষ করে রওনা দিলাম পরবর্তী গন্তব্য ব্রহ্মপুত্র নদীর ঘাট কাছারি ঘাটে। এখান থেকে জনপ্রতি 100 টাকার টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। এবার আমার গন্তব্য হলো এই কাছারি ঘাট থেকে পিকক আইল্যান্ডে অবস্থিত উমানন্দ মন্দির। কাছারি ঘাট থেকে উমানন্দ মন্দির পর্যন্ত এই লঞ্চ পরিষেবার সময়সীমা হলো সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত। আবার উমানন্দ মন্দির থেকে কাছারি ঘাটে ফিরে আসার লাস্ট স্টিমার পরিষেবার সময় হলো 4:45। ব্রহ্মপুত্র নদীর ওপর লঞ্চে করে ভেসে চললাম ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত সব থেকে ছোট দ্বীপ পিকক আইল্যান্ড। ব্রিটিশরা এই দ্বীপের নামকরণ করেছিল পিকক আইল্যান্ড। বন্ধুরা, ইনি হলেন আমাদের লঞ্চের নাবিক। আমাদের উমানন্দ মন্দিরে নিয়ে যাওয়া ও নিয়ে আসার দায়িত্ব ওনার ওপরই। যাই হোক বন্ধুরা, ব্রহ্মপুত্র নদীর ওপর লঞ্চে করে এই ছোট্ট যাত্রাপথটা ভালোই উপভোগ করছি। সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, রোপওয়ে যাচ্ছে। তোমরা এখানে এলে রোপওয়ে করে ওপর থেকে ব্রহ্মপুত্র নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এই রোপওয়ের 2টো টার্মিনাল স্টেশন আছে। একটা হলো গুয়াহাটি শহরের পানবাজারে নেহরু পার্কের সামনে, অন্যটি হলো দোল গোবিন্দ মন্দিরের কাছে। এই রোপওয়ে সার্ভিসের সময়সীমা হলো সকাল 8:30 থেকে বৈকাল 4:30 পর্যন্ত। মাঝে 30 মিনিটের একটা বিরতি থাকে, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত। এই রোপওয়ে সার্ভিসের টিকিট বুকিংয়ের সময় হলো সকাল 8:25 থেকে দুপুর 3:30 পর্যন্ত। এই রোপওয়ে সার্ভিসের টিকিটের মূল্য ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য একদিকের ভাড়া 100 টাকা, যাওয়া ও আসা 2 দিকের ভাড়া 150 টাকা। বাচ্চাদের যথাক্রমে 50 টাকা ও 75 টাকা, এবং সিনিয়র সিটিজেনদের জন্য ভাড়া কিন্তু 50 ও 75 টাকা। তবে বিদেশি পর্যটকদের জন্য ভাড়া কিন্তু যথাক্রমে 300 টাকা ও 500 টাকা। গুয়াহাটি শহরে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই রোপওয়ে সার্ভিস কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বন্ধুরা, অবশেষে চলে এলাম উমানন্দ দ্বীপের কাছাকাছি। তবে এই দ্বীপকে কিন্তু উমানন্দ দ্বীপ ছাড়াও ভস্মকাল বা ভস্মকুটাও বলা হয়। এইবার আস্তে আস্তে এই সিঁড়ি বেয়েই উঠতে হবে আমাদের উমানন্দ মন্দিরে।
তবে সিঁড়িগুলো কিন্তু অত্যন্ত খাড়াই সিঁড়ি, বয়স্কদের জন্য একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই উমানন্দ মন্দিরের উপরে উঠতে গেলে 100টারও বেশি সিঁড়ির ধাপ অতিক্রম করে উঠতে হবে। অহোম রাজবংশের অন্যতম প্রবীণ এবং শক্তিশালী শাসক গদাধর সিংহের আদেশে 1694 খ্রিস্টাব্দে বারফুকুন গড়গণ্য হান্ডিক ইটের এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। 1897 সালে মূল মন্দিরটি বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে এক ধনী ব্যবসায়ী পুনর্নির্মাণ করিয়েছিলেন। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে ভগবান শিব এই স্থানে ভস্ম ছিটিয়েছিলেন এবং পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে ভগবান শিব যখন এই টিলায় ধ্যান করছিলেন তখন কামদেব তার ধ্যানে বাধা সৃষ্টি করায় ভগবান শিবের ক্রোধে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। সেই কারণেই এই টিলার নাম ভস্মকাল, আবার এই টিলাটিকে ভস্মকুটাও বলা হয়। উমানন্দ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা একটি মন্দির। এই মন্দির চত্বরে রয়েছে ভগবান গণেশেরও একটি মন্দির। মন্দিরটির পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত। ভগবান গণেশের মন্দিরের ঠিক বাইরেই রয়েছে গণেশের বাহন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টসে জানিও ভিডিওটি কেমন লেগেছে। এইবার ফিরে যাওয়ার পালা। দেখা হবে আগামী সপ্তাহে আবার নতুন একটি ভিডিও নিয়ে।